পৃথিবী আজ বড় অশান্ত। যেদিকেই তাকাই চোখে পড়ে হিংসা, যুদ্ধ, বিদ্বেষ আর ঘৃণার ছবি। এই অশান্ত সময়ে পিভিবি স্টুডিও চেষ্টা করেছে ভালোবাসার একটি ছোট্ট জানলা খুলতে, যদি একটু হলেও এই অস্থির মনকে শান্ত করা যায়। গত ফেব্রুয়ারি মাস থেকে পিভিবি স্টুডিও শুরু করেছিল একটি বিশেষ উদ্যোগ। যাদের হাতে গড়ে উঠবে আগামী প্রজন্ম, অর্থাৎ আজকের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রেমের গল্প লিখতে। প্রেমহীনতার এই সময়ে যদি একটি গল্প লিখে বা শুনে একজন মানুষও ভালোবাসার বারান্দায় এসে হাত বাড়িয়ে দেন, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক। এই গল্পগুলোর লেখা, নাট্যরূপ, কণ্ঠাভিনয় এবং নির্মাণ সবটাই করেছে কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা। এই প্রতিযোগিতায় এমন অনেক শিক্ষার্থী অংশ নিয়েছেন যারা আগে কখনো গল্প লেখেননি, আবার অনেকেই প্রথমবারের মতো অভিনয় করেছেন। তাই আমরা শুধু গল্পের মান বা অভিনয়ের দক্ষতা দিয়ে এই উদ্যোগকে বিচার করতে চাই না। আমরা দেখতে চাই এই গল্পগুলো কত মানুষের হৃদয় ছুঁতে পারে, কত মানুষ ভালোবাসার বারান্দায় এসে তাদের ভালোবাসা জানিয়ে যান লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে। আজকের গল্প ডায়েরি লিখেছেন হেরম্বচন্দ্র কলেজের ছাত্রী অনন্যা মণ্ডল। প্রফেসরের পদ থেকে আমি রিটায়ার হয়েছি আজ প্রায় 2 বছর। সময়গুলি যেন ঘড়ির কাঁটার আগে আগে দৌড়াচ্ছে। প্রফেসরের পদে থাকাকালীন আমার যা যা অভিজ্ঞতা হয়েছে তা আমার জীবনের স্মরণীয় দিনগুলির মধ্যে অন্যতম। তবে মাঝে মাঝে যে স্মৃতিগুলি আমার মনকে আবদ্ধ করে, তার হৃদয় বিদারক হলেও আমি তা ভুলতে চাই না। জীবন মানে আসলে কি, সেটাই শেখায় আমাকে সেই স্মৃতিগুলি। এখন আমার কোনো সংসার নেই, কোনো আত্মীয় নেই বললেই চলে। তবে আমি আমার সেই স্মৃতিগুলো নিয়েই খুশি। হোক না তা বিষাদ, তাতেও বা কি হবে? তবে এটা নয় যে আমার জীবনে কোনো ভালোবাসার মানুষ ছিল না। সবার যেমন থাকে আমারও ছিল, বলতে গেলে অনেক বেশি ছিল। তবে তা খুব স্বল্পকালের জন্য। ছোটবেলা থেকেই আমার লেখালেখির বড় শখ। সময় পেলেই বসে পড়তাম লিখতে। প্রফেসরের লাইনে আসার পর তেমন সময় পেতাম না বলে তা বন্ধ হয়ে গিয়েছিল। আজ রিটায়ার্ড হওয়ার পর 65 বছর বয়সে এসে জীবনটাকে আবার নতুন করে দেখার সুযোগ হচ্ছে। আমার সেই ডায়েরিটা আজ আমি চিলেকোঠার ঘর থেকে পেলাম। যদিও সেটার ওপর বড় ধুলোর আস্তরণ পড়েছে, কিন্তু আমার স্মৃতির ওপর নয়। সেই ডায়েরির পাতায় পাতায় লেখা আছে সেই সংগ্রামের কথা, যা এক মানুষকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে আসতে সমর্থ। সেই সংগ্রাম
যা ছাড়া মানুষের জীবনও অর্থহীন। বর্তমানে একটি ভুল ধারণা মানুষের মনে বাসা বেঁধেছে, তা হলো টাকা। তারা মনে করে টাকা থাকলেই জীবনে সাফল্য আসে। কথাটি পুরোপুরি ভুল না হলেও ঠিকও নয়। আসলে হিউম্যান সাইকোলজি বলে, যে জিনিস মানুষ সহজে পেয়ে যায় তাকে মানুষ মর্যাদা দিতে পারে না। আসলে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে কোনো গরিব নেই। সবাই যদি ধনী হয় তাহলে কষ্ট করে চাষ করবে কে? বাড়ি ঘর সব তৈরি করা কে করবে? এই প্রশ্নটাও কিন্তু উঠে আসে। ফলে সমাজে এক প্রকার ভারসাম্য থাকা খুব প্রয়োজন। আমরা জানতাম রাজার ছেলে রাজা হয়, কিন্তু প্রজার ছেলেও যে রাজা হতে পারে তা আমাদের শেখায় অভাব, ইচ্ছা শক্তি এবং লক্ষ্যের প্রতি ভালোবাসা। যারা জীবনে কোনো অভাব সংগ্রামের মুখোমুখি হয়নি, এটা তাদের দুর্ভাগ্য না সৌভাগ্য বলা কঠিন। আমার মতে এটা তাদের দুর্ভাগ্যই, কারণ তারা জীবনের আসল রূপ দেখেনি। তারা এমন এক জগতে বাস করে যা একটা কাঁচের আস্তরণে ঢাকা। বাইরের জগতের থেকে তারা অনেক দূরে, তাদের বাস অনেক দূরে। আজ আমি সেই অন্ধকার কোণায় বসে আছি, যে অন্ধকার কোণা থেকে আমার জন্ম। তারা আমাকে ত্যাগ করেছিল, কেন আমি জানি না, কোনোদিন জানার চেষ্টাও করিনি। ওই যে কথায় আছে না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি সেই আদর্শেই আশাবাদী। আমার আদর্শ এবং আমার লক্ষ্যের প্রতি ভালোবাসা ছিল আমার জীবনের একমাত্র সম্বল, যেখানে অন্ধকার, দারিদ্রতা আর সংগ্রাম ছাড়া কিছুই ছিল না। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যে সরকারি হোস্টেলে থাকতাম, সেখান থেকে বেরিয়ে আসতে হলো। তখন জীবনের শুরুও হয়নি, জীবনে এখনো অনেক পথ চলা বাকি। মনে দৃঢ় সংকল্প নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। তখন দেখা হলো সমরেশ মাস্টার মশাইয়ের সাথে। তিনি আমার গণিতের মাস্টার মশাই ছিলেন। আমাকে বড্ড স্নেহ করতেন। তার ব্যক্তিত্ব আমাকে অনুপ্রাণিত করত। আমার সব থেকে ভালো বন্ধু আমাকে দেখে বললেন, কিরে, রাস্তায় বসে আছিস যে বড়, হোস্টেলে যা, অনেক রাত হলো তো, হোস্টেল বন্ধ করে দেবে। কিছু কি হয়েছে? যদি আমাকে বন্ধু ভাবিস, নির্দ্বিধায় বলতে পারিস। হোস্টেলে আমি আর থাকতে পারবো না মাস্টার মশাই। ওখানে 15 বছর বয়স অবধি ছাত্রছাত্রীরা থাকতে পারে, তাও অনেক বলার পর মাধ্যমিক পরীক্ষা দেওয়া পর্যন্ত ওরা আমাকে থাকতে দিয়েছিল। আমার চোখ তখন ছল ছল করছে। প্রায় কাঁদো কাঁদো সুরে বললাম, মাস্টার মশাই, আমার কি কোনো অধিকার নেই বড় স্বপ্ন দেখার? আমি কি নিছক ফেল না? এ কি কথা মা? একটা কথা সব সময় মনে রাখবি, যার কেউ নেই তার ভগবান আছে। আর ধরে নে না আমি সেই ভগবান। চোখের জল মোচ আর আমার সাথে চল। আমার বাড়িতে আমার একটা ফাঁকা ঘর আছে, তুই সেখানেই থাকবি। আমি সব সময় তোর পাশে আছি। কিন্তু কোনো কিন্তু নয়। এত রাতে একা এই রাস্তায় থাকাটা মোটেই নিরাপদ নয়। ভাগ্যিস আমি এলাম, নাহলে কি হতো বলতো?
স্যারের কথায় আমি একটু আশ্বস্ত হলাম। এক বড় দুশ্চিন্তা মাথা থেকে যেন ধপ করে নেমে গেল। মাস্টারমশাইয়ের বাড়িতে মাস্টারমশাই এবং ওনার স্ত্রী থাকতেন। ছেলে অনেক দিন হলো বিদেশে গিয়েছে, মা বাবার খবর তেমন রাখে না, ফলে কাকিমার মন মাথা কখনোই ভালো থাকে না। খিটখিটে মেজাজের হয়ে গিয়েছেন তিনি। আমাকে দেখে তিনি যে বিশেষ খুশি হননি তা তার অঙ্গভঙ্গি এবং কথাবার্তায় খুব ভালো করেই বুঝতে পারলাম। বলি, প্রাইমারি স্কুলের মাস্টারি করে কত টাকা পাও যে আরেকটা আপদ নিয়ে এসেছো? একটা মাত্র ঘর ফাঁকা ছিল, ভাড়া দিয়ে কোনো রকমে সংসারটা চলতো, সেই পথও তুমি বন্ধ করে দিলে। আমি কি অনাথ আশ্রম খুলে বসেছি? মেয়েটিকে এক্ষুনি দিয়ে এসো। রাস্তার মেয়ে রাস্তায় থাক। আমার সামনে কথাগুলি না বললেও আমাকে উদ্দেশ্য করেই যে তিনি এত কথাগুলো বলছিলেন তা বুঝতে আমার কোনো অসুবিধা হলো না। মাস্টারমশাই কিছু বলতে যাচ্ছিলেন, আমি থামিয়ে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি ভাড়া দিয়েই থাকবো। মাস্টার মশাই আমাকে বড় স্নেহ করেন, তাই অমন বলেছেন। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। আর যাই হোক, আপনার বাড়িকে আমি অনাথ আশ্রম বানাতে দেব না। আমি একটা কাজ জোগাড় করেই নেব। মাস্টারমশাই আর কিছু না বলে ঘরের ভেতরে চলে গেলেন। কাকিমা অবশ্য আমাকে ঠেস দিয়ে কথা শোনাতে ছাড়লেন না। এইটুকু মেয়ে আবার বড় বড় কথা, আবার বলে কাজ করে খাবে। তাও যদি ছেলে হতো। আমার তখন অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। দুই চোখ দিয়ে অঝরে জল পড়ছে, গলাটা যেন কেউ চেপে ধরে আছে। কাকিমা আমাকে ভাড়ার ঘরটা দেখালো। এক চালা অপরিষ্কার ঘর, ভগ্ন প্রায় দশা, তাও মাথা গোজার একটা ব্যবস্থা তো হয়েছে, এই অনেক। শোনো, ঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে, অনেক দিন ধরে পড়েছিল। ও আর হ্যাঁ, আরেকটা কথা, রাতে খাবার বেশি হয়নি। আমি তো আর জানতাম না তোমার মাস্টারমশাই তোমাকে নিয়ে আসবে। না না কাকিমা, লাগবে না। আমি রাস্তায় খেয়ে নিয়েছিলাম, আপনারা খেয়ে ঘুমিয়ে পড়ুন। ঘর পরিষ্কার করে ক্লান্ত বিহবল শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। সারাদিন যে কিছু খাওয়া হয়নি সে কথা আমার মনেই পড়ল না। এভরি ডে ইজ আ নিউ অ্যাডভেঞ্চার। আজ থেকে শুরু হচ্ছে আমার নতুন জীবন, যেখানে বাধা আছে অফুরন্ত, কিন্তু আমি হার মানব না। বিশাল পৃথিবীতে একা জীবনে কিছু করার লক্ষ্য সমাজের প্রচলিত নীতির বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে চলা ক্লান্ত বিধ্বস্ত একটি মেয়ের পড়াশোনা করা প্রহসন ছাড়া আর কিছুই না। কিন্তু আমি কেন হার মানব? আমার অধিকার আছে পড়াশোনা করার। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে লড়াই শুরু হয়েছে তা এইভাবে বন্ধ হতে কোনো মতে পারে না। আমি সমাজের নীতির অন্ধকারে কেন নিজেকে হারিয়ে দেব? না, দেব না, কিছুতেই না। কিন্তু উচ্চশিক্ষার জন্য প্রয়োজন বিশাল পরিমাণ অর্থ। মাস্টারমশাই অবশ্য প্রায়শই কাকিমার হাত থেকে লুকিয়ে আমাকে সাহায্য করতেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমার এই লড়াই আমি একাই লড়তে চাই। একটি ইলেকট্রিকের দোকানে বিক্রেতার কাজ পেলাম। মাসে 5,000 টাকা মাসোহারা পেতাম। তাতে ঘর ভাড়া দিয়ে আমার দিন মোটামুটি চলে যেত। তবে এই কাজে পড়ার সময় খুবই কম। মাধ্যমিকের ফল প্রকাশ হলো। আমার রেজাল্ট ভালো হলো না। 3rd ডিভিশনে পাশ করলাম। একে চাল নেই, চুলো নেই, তার উপর আবার খারাপ রেজাল্ট। মাস্টারমশাই মন খারাপ করলেও তিনি আমাকে উৎসাহিত করেছিলেন। এটা তো জীবনের প্রথম ধাপ,
এখন অনেকটা পথ চলা বাকি আছে। তুই মন খারাপ করিস না, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। কাকিমা অবশ্য আমাকে কটু কথা শোনাতে ছাড়লেন না। এই তো পড়াশোনা ছিঁড়ি, আবার নাকি বড় মানুষ হবে পড়াশোনা করে। বলে ওসব পড়াশোনা না করে একটা ছেলে ধরে বিয়ে করে নিলেই তো পারো। রূপখানি তো মন্দ নয়। মাস্টার মশাই ধমক দিয়ে বসলেন। তুমি কে এসব বলার? ভালো কথা নাই বলতে পারো, বলো না। একটা মেয়ে দিনরাত খেটে তোমার হাতে ভাড়ার টাকা তুলে দিচ্ছে। একবেলা মেয়েটা রান্না না করতে পারলে এক বাটি তরকারিও তো তোমার হাত থেকে খসে না। তুমি কি মানুষ? অনেক দিন চুপ করে আছি, আর নয়। মাস্টার মশাইয়ের এই রূপ আমি প্রথমবার দেখলাম। কাকিমাও অবশ্য কিছু বলতে ছাড়লেন না। আমার জন্য ঘরে অশান্তি হচ্ছে দেখে আমি শান্ত গলায় মাস্টার মশাইকে বললাম, কাকিমা তো ঠিকই বলেছেন, আপনি রাগ করবেন না। আমি কিছু মনে করিনি, এতে আমি অভ্যস্ত। তখনকার মতো পরিস্থিতি সামাল দিয়ে আমি ঘরে চলে গেলাম। খুব অসহায় লাগছিল, মনে হচ্ছিল এবার হয়তো হেরেই যাব। সারা রাত আমি ঘুমোতে পারিনি। নিজের ওপর এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল নিজেই নিজেকে থাপ্পড় মারি। আর তার সাথে সাথে সেই সমাজকে যারা পরীক্ষার ফলাফলের ওপর মানুষের চরিত্র বিচার করে, ফলাফল খারাপ হলে একবারও জানার চেষ্টাও করে না যে কেন খারাপ হয়েছে। নাম্বার কোনো দিনও মানুষের ক্ষমতা বিচার করতে পারে না। জীবন কোনো নাম্বারের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে না, যে কোনো নাম্বারে এসেই তা শেষ হতে পারে। তাই যতদিন জীবন আছে তাকে নিংড়ে নিয়ে তার সমস্ত স্বাদ আস্বাদন করা উচিত। বিষ্ণুপুর বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হলাম। তেমন কোনো বন্ধু আমার ছিল না। স্কুলে খুব একটা যেতেও পারতাম না। জীবন এবং পড়াশোনা চালানোর জন্য কাজ করার খুব প্রয়োজন ছিল। এরকম ভাবে চলছে না দেখে অনেক বলে কাজের সময় পাল্টে নিলাম যাতে স্কুলে যেতে পারি। সকালে উঠে রান্না করা, তারপর স্কুল যাওয়া, স্কুল শেষে কাজ করে রাত বিরেতে বাড়ি ফিরে আবার পড়তে বসা, এই ছিল আমার রোজকার রুটিন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে মাস্টারমশাই আমাকে অবশ্য সেই বিষয়ে সাহায্য করতেন। আমার জীবন 3টি বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। সেখানে দারিদ্রতা আর সংগ্রাম ছিল আমার নিত্য সঙ্গী, লক্ষ্যের প্রতি ছিল ভালোবাসা এবং পড়াশোনা ছিল মাধ্যম। উচ্চ মাধ্যমিকের ফলাফল খুব ভালো হলো, 85% পেয়ে পাশ করলাম। মাধ্যমিকের ফলাফল দেখে যারা আমাকে কটু কথা শুনিয়েছিল তাদের মুখে আর কোনোই কথা নেই। আমার এই সাফল্যে সেদিন যে সব থেকে বেশি খুশি হয়েছিল সে হলেন মাস্টার মশাই। আমার এখনো মনে আছে, তিনি আনন্দে আত্মহারা হয়ে সারা পাড়াকে মিষ্টি খাইয়েছিলেন এবং গর্বের সাথে বলেছিলেন, ও আমার ছাত্রী। অদীক্ষিতা এমন বলছি যেন একেবারে প্রথম হয়ে গিয়েছে। এই তো রেজাল্টের ছিঁড়ি, একবার কোন কারণে ভালো হয়ে গিয়েছে তোতে তো মতামতের কি আছে বুঝি না। আমার অবশ্য হাসি পাচ্ছিল কথাগুলি শুনে। স্কুলের গণ্ডি পেরিয়ে এবার ভর্তি হব বিশ্ববিদ্যালয়। মনে এক চাপা উত্তেজনা। এক পা করে আমি এগিয়ে চলেছি লক্ষ্য পূরণের দিকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলাম। কলেজে ক্লাস করার তেমন কোনো বাধ্যবাধকতা না থাকায় কাজের পরিমাণ বাড়ালাম। উচ্চশিক্ষার জন্য বই খাতা কেনা, পরীক্ষার ফিস দেওয়ার টাকা জোগাড় করার প্রয়োজন হয়ে পড়ল। মাঝে মাঝে খুব ভয় হতো, ওই যে ঘর পোড়া গরু তো, সে দূরে মেঘ দেখলে ভয় পায়। বিশ্ববিদ্যালয়ে এসে দেখতে পারলাম এখানে শুধুই কম্পিটিশন, কে কার থেকে বেশি নাম্বার পাবে এই নিয়েই লড়াই চলছে প্রতিনিয়ত। সেখানে
আমার মতো একজন মেয়ের বড় স্বপ্ন দেখার কতটা প্রাসঙ্গিকতা আছে তা নিয়ে সবসময় ভয় থাকতাম। কলেজে আমার পরিচয় হয়েছিল রাতুলের সাথে। আমার সিনিয়র ছিল। ওই প্রথম আমি কোনো পুরুষের প্রতি আবেগী হয়েছিলাম। তার নদীর স্রোতের মতো চোখ দুটি আমাকে ভাসিয়ে নিয়ে যেত। কলেজের প্রায় সব মেয়েই রাতুলকে পছন্দ করত, কারণ ও ছিল বড়লোক বাবার একমাত্র ছেলে। আমি অবশ্য ওর প্রতিপত্তি দেখে প্রেমে পড়িনি, পড়েছিলাম সব মানুষের প্রতি ওর সভ্য ব্যবহার এবং কথা বলার আদব কায়দায়। কিন্তু আমার কোনোদিনও সাহস হয়নি তাকে কিছু বলার। আমার মতো এক হতভাগী মেয়ের সাথে বন্ধুত্ব করেছে, এটাই তো আমার সৌভাগ্য হওয়া উচিত। আর তাছাড়াও আমি আমার লক্ষ্য থেকে সরতে চাই না, ফলে আমি যতটা সম্ভব রাতুলকে এড়িয়ে চলার চেষ্টা করলাম। রাতুল আমাকে তার জন্মদিন নিমন্ত্রণ করেছিল। আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু রাতুল অনেক অনুরোধ করায় একান্তই যেতে হলো। গিয়ে দেখলাম কি বিশাল আয়োজন, বিশাল ঘরবাড়ি, আলোয় ঝলমলে পরিবেশ, সকলের পরনে দামি দামি পোশাক। সেখানে আমায় অন্ধকারের কীট ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। রাতুলের বড় লোক বন্ধুরা আমার দিকে তাচ্ছিল্যের সাথে তাকিয়ে থাকে, যেন কোনো অপ্রত্যাশিত বস্তু তারা দেখে ফেলেছে। আমার খুব লজ্জা লাগছিল, মনে হচ্ছিল ছুটে চলে যাই সেখান থেকে। তবে রাতুলের চোখে আমি সেদিন এক অনুভূতি দেখেছিলাম, মুখে না বলতে পারলেও আমি তা বুঝতে পারি। তারপর থেকে শুরু হলো এক প্রেম, যেখানে দূরত্ব ছিল অনেক, সময় ছিল কম, কিন্তু মন ছিল এক এবং অবিচ্ছেদ্য। দুজনে মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। নদীর পাড়ে চা খাওয়া, মেলায় যাওয়া, জীবনে এক নতুন স্বাদের আগমন হয়েছিল। ভালোবাসার সৌন্দর্য আমি প্রথমবার অনুভব করেছিলাম। কিন্তু কথায় আছে না, সুখ চিরকাল থাকে না, আর আমার জীবনে একদমই না। রাতুলের বাবা ছিল কেন্দ্রীয় সরকারের কর্মচারী, ফলে আলাদা আলাদা জায়গায় বদলি লেগেই থাকতো। একদিন রাতুল দেখা করে বলল, আমরা চলে যাচ্ছি, বাবার অন্ধ্রপ্রদেশে বদলি হয়েছে। আমি অনেক বললাম, কিন্তু বাবা চায় না আমি এখানে থাকি। আর তাছাড়াও অন্ধ্রপ্রদেশে আমাদের বংশগত অফিস আছে। আমার পড়াশোনা তো শেষের পথেই, তাই বাবা চায় আমি এখন কোম্পানির কাজেই হাত লাগাই। আমাকে তুমি কি বলতে এসেছো? আমি জানি না আমি কতটা বিশ্বাস অর্জন করতে পেরেছি। যদি এতটুকু ভালোবাসো আমায়, সেই অধিকার থেকে বলছি, আমি তোমার দায়িত্ব নিতে চাই, আমার বাড়ির সদস্য করতে চাই। মাকে আমি সব বলেছি। যেহেতু আমরা এখানে থাকছি না, তাই মা চায় তুমি আমাদের সাথে এসো। আমার পড়াশোনার কি হবে? আর তুমি তো জানো আমার জীবনের একটা লক্ষ্য আছে। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। আর এমনিতেও মা চায় না ঘরের বউ বাইরে কাজ করুক। তুমি দোকানে কাজ করো, এই নিয়ে মায়ের অনেক আপত্তি। তাও আমি তোমাকে ভালোবাসি বলে মা তোমাকে মেনে নিতে রাজি হয়েছেন। এবার বলো তুমি কি করবে? সেই দিন সমাজের আরো একটি কুৎসিত রূপ আমার সামনে খুলে গেল, যেখানে মেয়েদেরকে সংসার চালানোর বস্তু ছাড়া আর কিছুই ভাবা হয় না, যেখানে মেয়েদের কোনো মূল্য নেই, আছে শুধুই দাসত্ব। কি হলো, চুপ করে আছো যে? কিছু বলো। কি? তুমি কাকে বাছলে? যেই ভালোবাসার শর্ত থাকে, সেটা কোনো ভালোবাসা বলে তোমার মনে হয়? আমি স্বাবলম্বী হতে চাই, স্বাধীন হতে চাই,
সংসারের মায়া জালে আমি আটকে থাকতে চাই না। আমি তোমার সত্য পূরণ করতে পারবো না। আর যদি নিতান্তই কিছু বেছে নিতে হয়, তাহলে আমি নিজেকে বাঁচব, আমার লক্ষ্যকে বেছে নেব। চলে গেলে ভাববো কি ভাববে? কিছু না, যাক ভালোই হলো, তুমি আবার নিজের কাজে মন দিতে পারবে। তবে ভালো থাকো, এটাই চাই। তোমাকে ছাড়া ভালো? কেন, আগে তো আমি ছিলাম না, ভালো ছিলে না? আমি তো ভালোই থাকবো। সত্যি ভাঙবে, কিন্তু মচকাবে না। না, ভাঙতে হলে অনেক আগেই ভাঙতাম। এখন লক্ষ্যের এত কাছাকাছি এসে আমি হার মানব না। আর হ্যাঁ, ভালোই তো হলো, কারণ আমি এখন স্বাধীন, আমার আর কোনো পিছু টান রইল না। রাতুল আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় হাতে একটি কাগজ দিয়ে বলল, আমি জানতাম তুমি এমন কিছুই বলবে। কাগজটা খুলে দেখো যদি তোমার মনে হয়। তারপর আর একবারও পিছনে না দেখে রাতুল চলে গেল। আমি চুপ করে বসে রইলাম। রাগে, ক্ষোভে, দুঃখে আমার মন ছারখার হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ছুটতে চলে যাই রাতুলের কাছে। কিন্তু না, এ হতে পারে না। আমি আমার লক্ষ্য থেকে সরে যেতে পারি না। যার জন্য এত লড়াই, এত সংগ্রাম, একটা পুরুষের জন্য আমি তা ভুলতে পারি না। আমি নিজেকে সামলে নিলাম। বাড়িতে গিয়ে সযত্নে কাগজটা গুছিয়ে রাখলাম ডায়েরিতে। খুলে দেখার সাহস আর আমার হয়ে উঠল না। শুরু হলো নতুন উদ্যমে লেখাপড়া। প্রত্যেকবার কলেজ টপার হয়ে কলেজে পাশ করার পর এমএ, তারপরে নেট পরীক্ষা। এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গিয়েছে, তা নয় নাই বা বললাম। জীবনের একটা একটা ধাপ আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটি একটি দরজার মতো কাজ করেছে। আজ সব দরজাগুলি খুলে গিয়েছে। আমি এখন একটি কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর। নিজের বাড়ি করেছি। এখন আমার কাছে সব কিছু আছে। মাস্টার মশাইয়ের অনেক বয়স হয়েছে। আমার অভিভাবক হিসেবে সারা জীবন তিনিই আমার পাশে ছিলেন, ফলে সেই ঋণ তো আমাকে শোধ করতেই হতো। কাকিমা অনেকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। সেই দিন খুব অবাক হয়েছিলাম এটা দেখে যে তিনি যে ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন, গাদা গাদা টাকা খরচ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলেন, সেই ছেলে মায়ের মৃত্যুর খবর পেয়ে আশা তো দূরের কথা, কোনো শোক প্রকাশও করল না। প্রথম প্রথম আমার সাথে দুর্ব্যবহার করলেও আমার ভালোবাসা কাকিমার মনকে দুলিয়ে দিয়েছিল। তাই তো মৃত্যুর আগে আমাকে ডেকে বলেছিল, আমাকে ক্ষমা করে দে মা, আমি অনেক পাপ করেছি। তাই তো মৃত্যুর সময় ছেলের হাতের জলও জুটল না আমার কপালে। কিন্তু আমার তাতে কোনো দুঃখ নেই মা, তুই আছিস আমার সাথে। তোর মাস্টার মশাই লোক চেনে, তাই তোকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। তিনি আমার মতো মুখ্য নয়। তোকে বলার মতো আমার কোনো মুখ নেই মা, কিন্তু তাও আমি আজ তোকে কিছু বলতে চাই। বল বল, তুই কথা রাখবি, বল। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি নিশ্চয় রাখবো। আমার মতো হাজার হাজার মা আছে যাদের কোনো থাকার জায়গা নেই, সংসারে তাদের কোনো মূল্য নেই। আমায় কথা দে মা, আমায় কথা দে, সেই মায়েদের জন্য তুই বৃদ্ধাশ্রম তৈরি করবি। আমার এই যে বাড়িটা আছে, এটা আমি তোর নামে করে দিচ্ছি। ওই জায়গায় তুই তৈরি করবি আমার স্বপ্নের বৃদ্ধাশ্রম। কথা দে মা, কথা দে আমাকে।
বলে কাকিমা আমার দিকে তার হাত বাড়িয়ে দিলেন। আমি তার হাতের ওপর হাত রাখলে তিনি এক দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ডাক্তার এলো, পরীক্ষা করে দেখলো প্রাণ আর নেই। আজ নিশ্চয়ই কাকিমা খুব খুশি, কারণ তার সেই জায়গায় আজ বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে, তার স্বপ্নের বৃদ্ধাশ্রম। মাস্টারমশাই প্রায় বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ মা বাবার সাথে সময় কাটান, তার ভালো লাগে। ঘরে প্রায় আসেন না বললেই চলে। আজ আমার জীবনে ভালোবাসার কোনোই অভাব নেই। এক মা বাবার ভালোবাসা না পেলেও আমি পেয়েছি হাজার হাজার মা বাবার ভালোবাসা এবং আশীর্বাদ। সরকার আমাদের বৃদ্ধাশ্রমকে উন্নত করার জন্য অর্থ প্রদান করে। জীবনে আর কিছু চাওয়ার নেই আমার। জীবনের কাছে যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। আমার একটা কথা না খুব মনে পড়ছে, ওই যে আর্নেস্ট হেমিংওয়ের লেখা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসে স্যান্টিয়াগোর উক্তি, আ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নেভার ডিফিটেড। মা ঠাকুরন, সকালের খাবার তৈরি, খেয়ে নেবেন, আসুন। হ্যাঁ, এই হলো আমার দোষ। ডায়েরিটা পড়তে পড়তে কখন যে চোখটা লেগে গিয়েছিল। ও বাবা, এই তো সকাল হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাই, তুই খেয়ে নে মা, আমি আসছি। জানেন তো, আজ ডায়েরি থেকে রাতুলের দেওয়া সেই ভাঁজ করা কাগজটা খুলে দেখার সাহস হলো। তাতে লেখা আছে, আমি তোমাকে মন থেকে ভালোবাসি শর্মিলা। আমি অপেক্ষা করব সারা জীবন। কথা দিলাম, আমি চাই তুমি তোমার লক্ষ্য পূরণ করো। শুনছিলেন ভালোবাসার বারান্দায়। আজকের গল্প ডায়েরি লিখেছেন হেরম্বচন্দ্র কলেজের ছাত্রী অনন্যা মণ্ডল। আপনিও যদি একজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হন এবং আপনার লেখা গল্প নিজের কণ্ঠে রেকর্ড করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ফোন নম্বর 8697983008 বা 8610573664 নম্বরে। শুনতে থাকুন ভালোবাসার বারান্দায়, ভালোবাসার গল্প।